একদিন হঠাৎ ব্যাংকে হয়ে যায় 4 জন খুন। খুনি কি জন্য এসেছিল? তারা কি ব্যাংকের টাকা লুট করতে এসেছিল? আর যদি টাকায় লুট করতে আসে তাহলে খুন কেন করলো? ব্যাংকে খুন হওয়ার পর সমস্ত লোক ক্ষেপে ওঠে, খুনি যাতে দ্রুত ধরা পড়ে। তবে খুন এমন সময় আর এমনভাবে করেছে কারোর সাধ্য নেই খুনিদের ধরবে। এই খুনিদের ধরার ক্ষমতা একজনেরই ছিল, যে একসময় পুলিশের হয়ে কাজ করত। তবে বেআইনি কাজ করার জন্য তাকে পুলিশের জব থেকে বের করে দেয়। তবে কি খুনি রক্ষা পেয়ে গেল? তাহলে তাদেরকে কোনো আইন কি ধরতে পারবে না? সকল উত্তর জানতে হলে পুরো মুভির গল্পটি দেখতে হবে। গল্পের শুরুতেই আমাদেরকে একটি ব্যাংক দেখানো হয়। ব্যাংকের ভিতর দেখা যায় কিছু মহিলাকে কিছু লোক টাকার জন্য তাদেরকে বন্দি করে রাখে। এমনকি ব্যাংক লুট করার জন্য সেই মহিলাগুলোকে চোরগুলো মেরে ফেলে। পরের দিন এই ঘটনাটিকে তদন্ত করার জন্য জেরোনিকা নামের একটি মহিলা গাদ্দাজ নামে একজন লোকের বাড়িতে আসে। কারণ হলো কালকে এসজিবি ব্যাংকে মহিলাদেরকে মেরে ফেলার কারণ কি সেটা পুরো এলাকাবাসী জানতে চায়। বর্তমানে পুরো মিডিয়া জানতে চায় খুনি কে। আর এই জন্য জেরোনিকা গাদ্দাজের কাছে এসেছে। কারণ হলো এইসব কাজে গাদ্দাজ পারদর্শী। বহু বছর ধরে গাদ্দাজ পুলিশের হয়ে কাজ করেছে। তবে কিছু একটা ভুলের কারণে গাদ্দাজকে পুলিশের জব থেকে ছাঁটাই করা হয়েছিল। জেরোনিকা এখানে গাদ্দাজকে একটি শর্ত দেয়, যদি তুমি সেই ব্যাংক লুট করা চোর আর খুনিদের ধরতে পারো তাহলে তোমার সকল ভুল ক্ষমা করে দিয়ে আবারও তোমার পুলিশের জবটি ফিরিয়ে দেওয়া হবে। জেরোনিকার মুখে এই কথা শোনার পর গাদ্দাজ বলে, আমাকে কি আবারও মেজরের জায়গাটি দেওয়া হবে? জেরোনিকা বলে, অবশ্যই, কিন্তু তোমাকে কেসটি 2 সপ্তাহের মধ্যেই সমাধান করতে হবে। জেরোনিকার শর্তে গাদ্দাজ রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় গাদ্দাজ সেই ব্যাংকের ভিতর আসে। ব্যাংকের ভিতর সেই 3 জন মহিলার লাশ নিচে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তবে ব্যাপার হচ্ছে এই ঘটনার পর থেকে ব্যাংকের সিকিউরিটি গার্ডকে আর কেউ খুঁজে পাচ্ছে না। গাদ্দাজ বলে, আগে সেই সিকিউরিটি গার্ডকে খোঁজার চেষ্টা করো। সেই সিকিউরিটি গার্ড আশেপাশে কোনো জায়গায় লুকিয়ে আছে। একটু পর গাদ্দাজ দেখে সেই সিকিউরিটি গার্ড নিজের গাড়ি পর্যন্ত রেখে গিয়েছে। গাদ্দাজ এটা বিশ্বাসই করতে পারছে না, সেই সিকিউরিটি গার্ড নিজের জমানো টাকা দিয়ে গাড়ি কিনে সেটাকেই আবার কিভাবে রেখে যায়। গাদ্দাজ এখানকার ভেন্টিলেশনে রক্ত লক্ষ্য করে। চেক করার পরই ভেন্টিলেশনে একটি লাশ লক্ষ্য করে। মনিটর রুমে যাওয়ার পর গাদ্দাজ জানতে পারে চোরদের ব্যাংকের সমস্ত খুঁটিনাটি জানা আছে। এই জন্য রেকর্ডার মেশিন থেকে সমস্ত কেচেট তারা নিয়ে যায়। গাদ্দাজ এলামের ব্যাপারেও জানতে চায়, তবে জানতে পারে এলামে কোনো প্রবলেম ছিল না, কেউ জেনে বুঝেই এলাম বন্ধ করে দিয়েছে। আর এলাম হয়তো ব্যাংকের ম্যানেজারই বন্ধ করেছে, কারণ তার পারমিশন ছাড়া কেউ এলাম বন্ধ করবে না। গাদ্দাজ ম্যানেজারের সাথে যখন এলামের বিষয় নিয়ে কথা বলে তখন ম্যানেজারকে খুব চিন্তিত লাগছিল। ম্যানেজার ভীতস্বরে বলে, আসলে এলাম খারাপ হয়ে গিয়েছিল। এলাম অটোমেটিকভাবে শব্দ হয়েই যাচ্ছিল। অনেক রাতে সার্ভিস সেন্টারে ফোন করে আমাকে এলামটি বন্ধ করতে হয়েছে। গাদ্দাজ বলে, কতদিন ধরে এই এলাম বন্ধ ছিল? ম্যানেজার বলে, 2 সপ্তাহ ধরে। গাদ্দাজ ম্যানেজারের কাছে এসে বলে, আপনি জানেন এই 4 জন খুনের জন্য আপনিও দায়ী। তবে গাদ্দাজ এটা বুঝতে পারছে না একটি লাশকে তারা ভেন্টিলেশনে কেন লুকিয়ে রেখেছে। রাতে এই ব্যাপার নিয়ে কথা বলে। আসলে রাত 8টা থেকে 12টার মধ্যেই খুন হয়েছে। আর ভেন্টিলেশনে যেই লাশটিকে তারা দেখেছে সেটাই সিকিউরিটি গার্ড ছিল। তবে এই সময় সেই সিকিউরিটি গার্ডের ডিউটি ছিল না। ক্যাসপার নামে একজন সিকিউরিটি গার্ডের সাথে ডিউটি অদলবদল করেছে। কিন্তু ঘটনার সময় একটি কেকও পাওয়া গিয়েছিল। আসলে ওই দিন কেশিও নামের একজন ব্যাংকের স্টাফের জন্মদিন ছিল। আর বাকি 3 জন যেই মহিলা সেখানে মারা গিয়েছে তারা তো শুধু বার্থডে সেলিব্রেশন করছিল। আর এসেই সেই 3 জন মহিলা বিনা কারণে মারা যায়। এদিকে বলা হয় ইনভেস্টিগেশনের বাকি তথ্য পুলিশ আপাতত এখন দিতে পারবে না, কারণ এই ঘটনায় অনেক ক্রিমিনাল থাকতে পারে। অন্যদিকে আমাদেরকে সেই মরে যাওয়া সদস্যর ফ্যামিলিকে দেখানো হয়। এই সময় আমাদেরকে মরিস নামে একজন লোককে দেখানো হয়। আসলে 3 জন মরে যাওয়া মহিলার মধ্যে একজন মহিলা মরিসের স্ত্রী ছিল। মরিস নিজের স্ত্রীর ভিডিও দেখে দুঃখ প্রকাশ করছে। এই সময় জেসিও নামের একজন মহিলা মরিসের সাথে সাক্ষাৎ করতে আসে। জেসিও এই জন্য এসেছে কারণ মরিসের সন্তানের দেখাশোনা করার মতো কেউ নেই। পুলিশ ইনভেস্টিগেশনে মরিসের সাথে এই ব্যাপার নিয়ে কথা বলবে। তবে মরিস রেগে বলে, আমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, যে আমার মেয়েকে অনাথ বানিয়েছে সেই খুনিকে আগে ধরার চেষ্টা করো। অপরদিকে গাদ্দাজ ক্যাসপার নামে সেই সিকিউরিটি গার্ডের সাথে দেখা করতে আসে। আসলে ইনি হচ্ছে সেই ক্যাসপার। ব্যাংকে যখন ঘটনাটি ঘটেছিল তখন ক্যাসপারের ডিউটিতে থাকার কথা ছিল, কিন্তু মারা যাওয়া সেই সিকিউরিটি গার্ডের সাথে অদলবদল করার জন্য ক্যাসপার ডিউটিতে আসেনি। ক্যাসপারকে থানায় এনে গাদ্দাজ কিছু প্রশ্ন করে। ওই দিন ক্যাসপার, তুমি ডিউটিতে কেন আসনি?
ক্যাসপার বলে, আসলে ওই দিন আমার বন্ধুর মিলিটারিতে ভর্তি হওয়ার শপথ গ্রহণ ছিল, এই জন্য আমি ডিউটিতে আসতে পারিনি, কিন্তু আমার ফিরতে রাত হয়েছিল। এই কথা শোনার পর গাদ্দাজ বলে, আচ্ছা তুমি তাহলে তোমার সেই বন্ধুগুলোর নাম লিখে রাখো যার জন্য তুমি ডিউটি অফ করেছিলে। এরপর দেখা যায় গাদ্দাজ ক্যাসপারের আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে আসে। আসলে এই ছেলেটিও ক্যাসপারের সাথে গার্ডের ট্রেনিং করেছিল, কিন্তু ক্যাসপারের বন্ধু এখন গার্ডে জয়েন না হয়ে সে এখন একটি শপ চালাচ্ছে। তিনি গার্ডে কেন জয়েন হয়নি সেটা জানতে চাইলে ছেলেটি বলে, আসলে গার্ডের কাজ খুব ঝুঁকিপূর্ণ, তাই সে গার্ডের কাজে জয়েন হয়নি। আসলে সব কেনার টাকা কোথায় পেল সেটা জানতে চাইলে ছেলেটি বলে, আসলে আমি আমার মায়ের কাছ থেকে টাকা ধার নিয়েছি আর সব থেকে ভালো টাকা উপার্জন করতে পারছি, এই জন্য আমি গার্ডের কাজে জয়েন হইনি। এত কিছু শোনার পর গাদ্দাজ নিজের ফোন নাম্বারটি ছেলেটিকে দেয় আর বলে, তোমার যদি কোনো কিছু মনে পড়ে তাহলে এই নাম্বারে কল করো। এরপর গাদ্দাজ ক্যাসপারের আরেক বন্ধুর কাছে যায়, এনার নাম হলো মারিক। ক্যাসপার, মারিক আর বার্তোস এরা তিনজন মিলে ওই দিন বন্ধুর মিলিটারি ভর্তি হওয়ার শপথ গ্রহণ করতে গিয়েছিল। তবে তারা কখন বাড়ি ফিরেছিল গাদ্দাজ যেটা জানার চেষ্টা করলে মারিক বলে, আমরা রাত 10:30টায় বাড়ি ফিরেছি। গাদ্দাজ কিন্তু এই সময়ের বিষয়টা ক্যাসপার আর বার্তোজকেও করেছিল, তারাও কিন্তু এই উত্তরটাই দিয়েছিল। রাত 10:30টায় তারা বাড়ি ফিরে এসেছিল। তবে জেসিওর মারিকের উপর একটু সন্দেহ হয়, কারণ মারিক স্বীকার করত আর মারিকের কাছে বন্দুকও রয়েছে আর মারিক টাকার সমস্যায় ভুগছে। তবে গাদ্দাজ সন্দেহ করে ক্যাসপারকে। জেসিও জানতে চায় সে ক্যাসপারকে কেন সন্দেহ করছে, কারণ তার তো মাত্র 20 বছর বয়স, এই বয়সে ক্যাসপার এই কাজ করতেই পারে না। গাদ্দাজ বলে, আমি 50 বছর ধরে এই কাজে যুক্ত আছি, কে অপরাধী সেটা ধরতে আমার বেশি সময় লাগে না, তুমি দেখে নিও, ক্যাসপারই হলো আসল অপরাধী। গাদ্দাজ পরদিন ক্যাসপারের কাছে আসে। গাদ্দাজ মারা যাওয়া সিকিউরিটির ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল। গাদ্দাজ বলে, যে সিকিউরিটি গার্ড মারা গিয়েছে সে রুলস উল্লঙ্ঘন করে নাকি? ক্যাসপার, তুমি বলতে পারবে ডাকাতির দিন কে অ্যালার্ম বন্ধ করতে পারে? এই কথা শুনে ক্যাসপার রেগে বলে, তুমি এই জন্য এখানে এসেছো? তোমার কি মনে হয় এই কাজটা আমি করেছি? এই কাজ সেই লোকেরাই করতে পারে যাদের কোনো কাজ থাকে না। ক্যাসপারের কথা শুনে গাদ্দাজের সন্দেহ আরও বেড়ে যায়। গাদ্দাজ যাওয়ার সময় বলে, এইভাবেই তোমার সাথে আবারও বারবার দেখা হবে। গাদ্দাজের মুখে এমন কথা শুনে ক্যাসপারের দুশ্চিন্তা হতে শুরু করে। এই জন্য ক্যাসপার গাড়ি নিয়ে মারিকের কাছে আসে। ক্যাসপার এসেই দেখে বার্তোস আর মারিক কিছু একটা বিষয় নিয়ে মারামারি করছে। এখানে আমরা পুরো বিষয়টা জানতে পারি। আসলে এরা তিনজনই খুন করে সেই দিন ব্যাংক ডাকাতি করেছে আর সমস্ত টাকা এখন মারিকের কাছে আছে। আর এই জন্যই বার্তোস মারিকের সাথে মারামারি করছে, কারণ বার্তোসের টাকার প্রয়োজন আর মারিক তাকে টাকা দিচ্ছে না। বার্তোস যেই শপটা চালাচ্ছে সেটা লোনের উপর দিয়ে চালাচ্ছে। বার্তোস নিজের মায়ের কাছে একটি টাকাও নেয়নি। এই কথাটি গাদ্দাজকে সে মিথ্যা বলেছে, কারণ না হলে তারা ফেঁসে যাবে। ক্যাসপার বার্তোসকে ভালোভাবে বোঝায়, এই টাকাগুলো আমরা এখন ছুঁতে পারবো না, সবে মাত্র টাকাগুলো মার্কেটে এসেছে, যদি এই টাকাগুলো এখনই আমরা ব্যবহার করি তাহলে পুরোপুরিভাবে ফেঁসে যাব। অন্যদিকে মারিক একটা ফন্দি আটে, চাইলেই তারা এই টাকাগুলো ব্যবহার করতে পারবে। মারিকের কাছে ডলার আর জার্মান কারেন্সি রয়েছে, চাইলেই তারা এক্সচেঞ্জ করতে পারে। ক্যাসপার বলে, এই কাজে কি ভরসা করা যাবে? মারিক বলে, আমার উপর তোমরা শুধু বিশ্বাস রাখো। তবে যাওয়ার সময় ক্যাসপার বলে, সবাই সাবধানে থেকো, বুড়ো আমাদের পিছনে পড়ে আছে। গাদ্দাজের যেহেতু ক্যাসপারের উপর সন্দেহ হয়েছে, তাই এখন মাঝে মাঝেই গাদ্দাজ ক্যাসপারের উপর নজর রাখে। এদিকে ক্যাসপার মারিয়া নামের একজন থেরাপিস্টের কাছে চেক আপ করাতে এসেছে। বাইরে এই সময় একটি বাচ্চাকে দেখে ক্যাসপারের অদ্ভুত কিছু অনুভব হতে লাগে। ক্যাসপার নিজের অজান্তেই তার অতীতের কিছু কথা মনে পড়ে। আসলে ক্যাসপারের নিজের মা বাবা বলতে কেউ নেই, তবে এভা নামে তার একটি ছোট্ট বোন ছিল। টাকার অভাবে সে তার নিজের বোনকে একটি সংস্থায় রাখে। মাঝে মাঝে সময় বের করে সে তার বোনকে দেখতে যেত, কিন্তু একদিন হঠাৎ জানতে পারে এই সংস্থার লোক তার বোনকে অন্য পরিবারের হাতে তুলে দিয়েছে। এটা শুনে ক্যাসপার ভীষণ রেগে যায়। ক্যাসপার বলে, তাকে না জানিয়েই এই কাজটা তারা কিভাবে করে। ক্যাসপার আবারও বলে, আমার কাছে এখন টাকা আছে, আমি এভাকে দেখাশোনা করতে পারবো। আসলে ক্যাসপার এতদিন ধরে যা টাকা জমিয়েছে এগুলো সে তার নিজের বোনের জন্যই করেছে। ব্যাংক ডাকাতিও সে তার বোনের জন্যই করেছে। এখানে একটি বৃদ্ধ লোকের কাছে জানতে পারে তার বোন কোথায় আছে। রাতে ক্যাসপার সেই বাড়ির কাছে এসে পড়ে যেখানে তার বোন রয়েছে। ক্যাসপার এভা এভা করে বারবার চিৎকার করতে থাকে। এভা জানালা দিয়ে নিজের দাদাকে দেখে, কিন্তু চুপ হয়ে থাকে। বাড়ির একজন সদস্য আসার পর যখন জানতে পারে ইনি এভার দাদা, তখন লোকটি বলে,
তুমি কি এবার জীবন নষ্ট করতে এসেছো? ক্যাসপার বলে, আমি শুধু এভাকে কাছ থেকে দেখতে চাই। কিন্তু লোকটি ক্যাসপারের কোনো কথাই শুনে না। ক্যাসপার বলে, এই গিফটটা এভাকে দিও, এটা তার খুব পছন্দ। এই বলে আবারও সে বর্তমানে ফিরে আসে। অন্যদিকে গাদ্দাজ নিজের একটি প্ল্যান তৈরি করে। এখন গাদ্দাজের টিম যাতে ক্যাসপারের বাড়ির আশেপাশে ঘর ভাড়া নেয়, যাতে ক্যাসপার কখন কি করে সেটা ভালো করে নজরদারি করা যায়। অন্যদিকে জেরোনিকাও জেসিওকে একটি দায়িত্ব দেয়, জেসিও যাতে গাদ্দাজের উপর কিছুটা নরম না হয়। গাদ্দাজ কখন খেতে যায়, কখন বাথরুমে যায়, গাদ্দাজ কাজ কেমন করছে, সমস্ত ডিটেলস জেরোনিকার দরকার। যদি এই কাজটা জেসিও তুমি না করতে পারো, তাহলে আমি অন্য কাউকে দিয়ে এই কাজটা করাবো। জেসিও বলে, আমি এই কাজটা করতে পারবো। জানালা দিয়ে গাদ্দাজ নিজের ব্যাপারে সমস্ত কথা শুনে ফেলে। অন্যদিকে ক্যাসপার সহ তার দুই বন্ধু সেই লোকেশনে আসে যেখানে তারা টাকাগুলো এক্সচেঞ্জ করবে। হেনিও ছিল এই গ্যাংয়ের লিডার। হেনিওর কাছে ক্যাসপার হাতে অল্প কিছু টাকা এনেছিল। হেনিও বাকি টাকার কথা জিজ্ঞেস করলে ক্যাসপার বলে, বাকি টাকা তোমার কাছে তখনই আসবে যখন তুমি একটা ভালো দাম বলবে। ক্যাসপারের মুখে এই কথা শুনে হেনিও তাকে মারতে থাকে। হেনিও বলে, ক্যাসপার তুমি নিজেকে কি চালাক ভাবো? এই টাকাগুলো কোথা থেকে এসেছে আমি সব জানি। আমি যদি এখন পুলিশকে এই খবরটি জানাই, তাহলে তোমার সাথে কি হবে ভেবে দেখেছো? তাই ভালোই ভালোই বলছি, এই টাকার ভাগ আমাকেও লাগবে। অন্যদিকে গাদ্দাজ একদিন স্কুলে আসে। মনিকা নামের একটি মেয়ের সাথে দেখা করতে আসে। আসলে মনিকাই হলো ক্যাসপারের গার্লফ্রেন্ড। আর গাদ্দাজ কেন এসেছে সেটা তো তোমরা ভালো করেই জানো। রাতে মনিকা ক্যাসপারের সাথে এই বিষয় নিয়ে কথা বলে। মনিকা বলে, ক্যাসপার জানো, আজকে স্কুলে একজন পুলিশ এসেছিল আমার সাথে দেখা করতে। স্কুলের সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি চোর। সেই পুলিশ আমার বাবার কাছেও গিয়েছিল। এই কথা শুনে ক্যাসপার একটু না জানার ভান করে বলে, কি জন্য এসেছে? মনিকা এতে অনেক রেগে যায়। মনিকা বলে, তুমি যদি কোনো কিছুই না জানো, তাহলে সবাই তোমাকে কেন সন্দেহ করছে? তুমি সেই চোর আর খুনি। মনিকা আবারও বলে, তোমার সাথে একটি সুন্দর পরিবার বানাতে চেয়েছিলাম, কিন্তু তুমি নিজের বোনের চিন্তায় পড়ে থাকো, যাকে তুমি মনেই করতে পারো না। মনিকা তার বোনের ব্যাপারে কথা ওঠার জন্য ক্যাসপার অনেক রেগে যায়। আর এদের দুইজনের মাঝে এখানেই ব্রেকআপ হয়ে যায়। অন্যদিকে একদিন গাদ্দাজ জানতে পারে 5 বছর আগে ক্যাসপারের মা মারা যাওয়ার পরে তারা দুই ভাই বোন এই সংস্থায় ছিল। মানে এভা আর ক্যাসপার এই সংস্থায় ছিল। তবে 18 বছর হওয়ার পর এই সংস্থা থেকে ক্যাসপার চলে গিয়েছিল। যাওয়ার সময় ক্যাসপার বলেছিল অনেক টাকা কামানোর পর সে তার বোনকে নিয়ে যাবে। অন্যদিকে গাদ্দাজ ক্যাসপারের সাথে দেখা করে বলে, আমি সবকিছু জানি, আসল খুনি আর চোরকে। ক্যাসপার তুমি নিজেকে বাঁচানোর যতই চেষ্টা করো, কিন্তু এটা ভেবে নিও চোর আর খুনি কোনো না কোনো কিছু প্রমাণ রেখেই যায়। আমি তোমার বোনের ব্যাপারেও জানি। যদি তোমার বোনকে বলি ক্যাসপার টাকার লোভে 3 জন মহিলাকে হত্যা করেছে, এটা শোনার পর তোমার বোন তোমার মুখও দেখতে চাইবে না। এত কিছু শোনার পর ক্যাসপার খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। তাই সে হেনিও নামের সেই লোকটির সাথে দেখা করে। ক্যাসপার বলে, আমি আমার ভাগের সমস্ত টাকা তোমাকে দিয়ে দেব, আমি তোমার কাজও করে দেব, আমি শুধু ওই বুড়োর লাশ দেখতে চাই। হেনিও বলে, ঠিক আছে, আমি শুধু তোমার সাথে ওই বুড়োর ভেট করে দিতে পারি, কিন্তু বুড়োকে তুমি মারবে। হেনিওর সিদ্ধান্তে ক্যাসপার রাজি হয়। হেনিওর কাছে একটি বন্দুক ধার নিয়ে ক্যাসপার রাতে একটি বিল্ডিংয়ের উপর যাচ্ছিল। কোনোভাবেই যেন ক্যাসপারের শান্তি জীবন পার হচ্ছিল না। বুড়োকে মারলেই হয়তো সে আবারও আগের জীবনে ফিরে যাবে। গাদ্দাজের উপর এত ক্রোধ জমে গিয়েছে, হয়তো আবারও ক্যাসপার বড় একটি ভুল করতে যাচ্ছে। ক্যাসপার উপরে আসলেই দেখে গাদ্দাজ আগে থেকেই তার অপেক্ষায় বসে আছে। এখানে ক্যাসপারের হাতে বন্দুক দেখলেও গাদ্দাজ একটুও ভয় পাচ্ছিল না। গাদ্দাজ বলে, তুমি এই কাজটি কেন করলে? ক্যাসপার সত্যিটা বলে, আসলে তার টাকার খুব প্রয়োজন ছিল। গাদ্দাজ আবারও বলে, আমি এখানে টাকার কথা বলছি না, তুমি ওই 3 জন মহিলা আর সিকিউরিটি গার্ডকে কেন খুন করেছিলে? এরপর আমাদেরকে ছোট্ট একটি সিন দেখানো হয়। ব্যাংকে ওই দিন যেহেতু ক্যাসপার ডিউটি অদল বদল করেছে, তাই ছুটির টাইমে সে ব্যাংকে গিয়েছিল। সেই সিকিউরিটি গার্ড ক্যাসপারকে জিজ্ঞেস করে বলে, কেন সে এসেছে? ক্যাসপার বলে, আসলে ভিতরে তার জুতো আছে আর সে শপথ গ্রহণে যাবে। সিকিউরিটি গার্ডটি ক্যাসপারকে ভিতরে ঢুকতে দিলে মারিগেসে ক্যাসপারের হাতে একটি বন্দুক তুলে দেয়, আর ভিতরে দুইজনেই সেই সিকিউরিটি গার্ডকে গুলি করে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ক্যাসপার গাদ্দাজের উপর গুলি চালায়, কিন্তু বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। আর এই সুযোগে গাদ্দাজ ক্যাসপারকে ঘুষি দিয়ে দুর্বল করে দেয়। ক্যাসপার হাসতে হাসতে বলে, তুমি যতই চেষ্টা করো, আমি যে আসল খুনি সেটা তুমি কিভাবে প্রমাণ করবে? গাদ্দাজ বলে, চিন্তা করো না, তোমাকে তো আগেই বলেছি
চোর আর খুনি তো কোনো না কোনো কিছু প্রমাণ রেখেই যায়। পরের দিন গাদ্দাজকে হেনিওর সাথে দেখা যায়। আসলে বলা চলে হেনিওর জন্যই গাদ্দাজের জীবন বেঁচেছে, কারণ হেনিও ক্যাসপারের হাতে যেই বন্দুকটি দিয়েছিল সেই বন্দুকে গুলি ছিল না। এক প্রকার বলা চলে ক্যাসপারকে ধোঁকা দিয়ে হেনিওর সাথে হাত মিলিয়েছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। কেসটি সমাধান করার জন্য গাদ্দাজের হাতে ছিল মাত্র আর 4 দিনের মতো। যদি এই সময়ের মধ্যে গাদ্দাজ খুনিদের ধরতে না পারে তাহলে সে আর নিজের হারানো মেজরের জায়গাটি আর ফিরেও পাবে না। তাই খুব তাড়াতাড়ি আরও কিছু তথ্য জোগাড় করার জন্য গাদ্দাজ সেই জায়গায় আসে। এটি সেই জায়গা, ক্যাসপার ঘটনার দিন নাকি এই জায়গায় এসেছিল। মানে ক্যাসপার বন্ধুর মিলিটারি ভর্তি হওয়ার শপথ গ্রহণে এসেছিল। এখানে গাদ্দাজ জানতে পারে ক্যাসপার মারিকার বার্তোস যখন এখানে এসেছিল তখন তারা দারু নিয়ে এখানে এসেছিল। এমনকি 2 দিন তারা এখানে এসেছিল। এর বাইরে সেই মিলিটারি অফিসার কিছুই জানে না। তবে সকালবেলা ক্যাসপারকে বাইরে কিছু জ্বালাতে দেখেছিলাম। একটু পর মিলিটারি অফিসার তাদেরকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে সকালে ক্যাসপার কিছু জ্বালিয়েছিল। একটি ড্রামের ভিতরে তারা কিছু পরা কাপড়ও খুঁজে পায়। একটু পর তারা সেই ক্যাচেটও খুঁজে পায় যেটা ব্যাংকের ছিল। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে ব্যাংক থেকে টাকা চুরি করার দৃশ্য দেখানো হয়। আসলে ওই দিন তারা সিকিউরিটি গার্ডকে মেরে তার রক্ত মুছতে থাকে, কারণ ব্যাংকের স্টাফ এই জায়গায় আসলে যাতে অন্য দিনের মতোই স্বাভাবিক মনে করে। অন্যদিকে রেকর্ডার মেশিনে যা কিছুই রেকর্ড হয়েছিল সেই কেচেটগুলো তারা বের করে নেয়। একদিন বার্তোস সেই ব্যাংকে গিয়েছিল, কিন্তু যেই মহিলাকে তারা মেরেছিল সেই মহিলার প্রতিচ্ছবি দেখে বার্তোস ভয় পেয়ে যায়। এই সময় হঠাৎ তার প্যানিক হতে শুরু করে। এখানে বার্তোসের মাও এসেছিল। বার্তোসের এই অবস্থা দেখে তার মা তাকে শান্ত করে। এই খবরটি গাদ্দাজের কাছে পৌঁছে গিয়েছিল। বার্তোসকে হাসপাতালে নিয়ে গিয়েছে। বার্তোস তার মায়ের সাথে ব্যাংকে গিয়েছিল, কিন্তু সেখানেই বার্তোস বেহুশ হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে মানসিক চাপের জন্যই বার্তোস বেহুশ হয়েছে। একদিন বার্তোস নিজের শপে যখন ব্যস্ত ছিল তখন তার কাছে একটি চিঠি আসে। চিঠির ভিতর কিছু ফটো ছিল। ফটোগুলো দেখে বার্তোসের আবারও প্যানিক হতে শুরু করে। আসলে চিঠির ভিতর সেই মহিলাগুলোর মরে যাওয়ার ফটো ছিল, আর এই ফটোগুলো গাদ্দাজ পাঠিয়েছে। আসলে গাদ্দাজ বুঝে গিয়েছে বার্তোস মারিকার ক্যাসপারের তুলনায় অনেকটাই দুর্বল আর ভীতু। বার্তোসই আসল চাবিকাঠি হতে পারে, কারণ বার্তোস ভয়ের চাপে সবকিছু বলে দিতে পারে। একদিন মারিকার ক্যাসপার আসে বার্তোসের সাথে দেখা করতে। আসলে বার্তোস কি জন্য ডিপ্রেশনে আছে সেটা জানতে। অন্যদিকে জেসিও আর গাদ্দাজ রেকর্ডার মেশিনে সমস্ত কিছু শুনতে পাচ্ছিল। বার্তোস তাদেরকে কি বলছে? বার্তোস বলে সে আর সহ্য করতে পারছে না। সেই মহিলাদের লাশ আর রক্ত দেখে সে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। বার্তোস সেই ফটোগুলো ক্যাসপার ও মারিককে দেখায়। এদিকে জেসিও রেগে বলে এইসবে তিনি কি প্রমাণ বের করবে? শুধু রেকর্ডার মেশিন দিয়ে কি তিনি প্রমাণ করবে আসল খুনিকে? গাদ্দাজ ধীরে ধীরে বলে চিন্তা করো না, দুর্বল হাতঘড়ি আমরা পেয়ে গিয়েছি। আসলে গাদ্দাজ বার্তোসের কথা বলছিল। একদিন বার্তোস সেই ব্যাংকের ক্যাশিয়ারের ভিডিও দেখছিল। ভিডিও দেখার সময় বার্তোস ক্যাসপারকে ফোন করে বলে আমার এইসব আর সহ্য হচ্ছে না, পুলিশকে সমস্ত কিছু বলতেই হবে। এই কথা শুনে ক্যাসপার একদম ঘাবড়ে গিয়েছিল। ক্যাসপার বলে এরকম ভুল তিনি যাতে না করে। ক্যাসপার বলে ধরা পড়লে আমরা 3 জনই একসাথে ধরা পড়ব, কিন্তু বার্তোস তার কোনো কথায় গুরুত্ব দেয় না। ক্যাসপার প্রচণ্ড রেগে গাড়ি নিয়ে বার্তোসের বাড়ির দিকে রওনা হয়। অন্যদিকে বার্তোস গাদ্দাজকে ফোন করে বলে তিনি সমস্ত কথা খুলে বলতে চায়। গাদ্দাজ তো এটারই অপেক্ষা করছিল। গাদ্দাজ বলে বার্তোস তুমি তাড়াতাড়ি থানায় চলে আসো। বার্তোস তুমি যেটা করছো একদম ঠিক করছো। এদিকে ক্যাসপার বার্তোসের বাড়িতে এসে দেখে বার্তোস বাড়িতে নেই। বার্তোসের মায়ের কাছে জানতে পারে বার্তোস কাকে যেন ফোন করে এখনই বেরিয়ে পড়েছে। তবে বাড়ি থেকে বেরোনোর সময় নাকি সে অনেক কান্না করছিল। এই সময় ক্যাসপার লক্ষ্য করে একটি টিভিতে সেই মারা যাওয়া মহিলার ভিডিও চলছিল। ক্যাসপার বুঝতে পারে বার্তোসকে তারা মানসিকভাবে টর্চার করছে, যাতে বার্তোস নিজের মুখে সব সত্যিটা প্রকাশ করে। এই সময় একটি কলও এসেছিল, আর কলটি করেছে গাদ্দাজ। ক্যাসপারের আর বুঝতে বাকি থাকে না বার্তোস কোথায় আর কতদূর এগিয়েছে। অন্যদিকে বার্তোসকে দেখানো হয় বার্তোস নিজেকেই দোষী মনে করছে, আর একটি ভুলের কারণে তাকে অনেক বড় সাজা পেতে হচ্ছে। বার্তোস বাসের মধ্যেই অনবরত কাঁদতে থাকে। এদিকে আবার ক্যাসপার পাগলের মতো গাড়ি চালাচ্ছিল যাতে বার্তোস কোনোভাবেই থানায় না পৌঁছায়। অন্যদিকে গাদ্দাজ আর জেসিও বার্তোসের অপেক্ষায় আছে। বার্তোস বাস থেকে নামলেই দেখা যায় সেখানে ক্যাসপার এসে পড়ে। ক্যাসপারের সাথে
বার্তোস আর কোনো কথাই বলতে চাইছিল না, কিন্তু ক্যাসপার তাকে জড়িয়ে ধরে বলে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর দেখা যায় ক্যাসপার বার্তোসকে একটি জায়গায় নিয়ে আসে। এই জায়গায় মানুষের কোনো আনাগোনা নেই। ক্যাসপার বলে, আমি জানি এটা সঠিক সময় না, কিন্তু আমরা হার মানব না। 1 মাস পর সবাই এই কেস ভুলে যাবে। বার্তোস, তারপর তুমি সমস্ত টাকা ব্যবহার করবে, নিজের সমস্ত ইচ্ছা তুমি পূরণ করতে পারবে। এই বলে ক্যাসপার পিছন থেকে বার্তোসের গলায় দড়ি লাগিয়ে তাকে মারার চেষ্টা করে। ক্যাসপার নিজের সমস্ত মানবতা হারিয়ে ফেলেছে শুধু নিজেকে বাঁচানোর জন্য। শেষমেশ গলায় দড়ি দিয়ে সে বার্তোসকে মেরেই ফেলে। রাতে পুলিশ আসে এই জায়গায় ইনভেস্টিগেশন করতে। জেসিওর মনে হতে লাগে বার্তোস হয়তো নিজেই নিজেকে মেরে ফেলেছে। তবে গাদ্দাজ বলে, জেসিও তুমি কি ভাবছ? বার্তোস আমাদের কাছে আসার সময় তার মন পরিবর্তন হয়েছে, এই জন্য তিনি ফাঁকা জায়গায় এসে নিজেই নিজেকে মেরে ফেলেছে। গাদ্দাজ আরও বলে, এটা ক্যাসপারেরই কাজ, তিনি বার্তোসকে মেরেছে। অন্যদিকে ক্যাসপারকে দেখানো হয় এখন সে মার্কের সাথে দেখা করতে এসেছে। তবে যখন ক্যাসপার বলে বার্তোস আর বেঁচে নেই, এটা শুনে মারিক বিশ্বাসই করতে পারছে না। তবে যখন জানতে পারে ক্যাসপার নিজেই বার্তোসকে মেরেছে, এটা শুনে মারিক প্রচণ্ড রেগে যায়। মারিক বলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারো? বার্তোস আমাদের ভাইয়ের মতো। ক্যাসপার বলে, আসলে এই কাজটা করা ছাড়া তার কোনো উপায় ছিল না, কারণ বার্তোস পুলিশের কাছে সব পোল খুলে দিত। ক্যাসপার আবারও বলে, আমি আমার বোনকে ফিরে পেতে চাই, আর এর জন্য টাকার প্রয়োজন। আর বার্তোস সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মারিক বলে, তোমার মতো খারাপ মানুষের কাছে কে আসবে? তোমার বোনের একটি পরিবার দরকার, আর তোমার কাছে তো কেউ নেই। মারিক আবারও বলে, তোমার মতো বেঈমান মানুষের বেঁচে থাকারও কোনো অধিকার নেই। এই বলে সে ক্যাসপারকে গুলি করে মারতে যায়, কিন্তু বন্দুক থেকে কোনো গুলি বেরোচ্ছে না। আসলে ক্যাসপার আগে এসেই বন্দুকের সমস্ত গুলি বের করে নিয়েছে। এখানে ক্যাসপার ছোট্ট একটি ছুরি বের করে, আর এই ছুরি নিয়েই সে মারিকের উপর ঝাঁপিয়ে পড়ে। মারিকেও সে মেরে সেখান থেকে বের হয়ে আসে। একটু পর ক্যাসপার নিজে থেকেই থানায় এসে ধরা দেয়। অন্যদিকে গাদ্দাজ জেরোনিকা সহ মারিকের এনিমেল খানায় ইনভেস্টিগেশন করতে আসে। এখানে পুলিশ তদন্ত করে সেই চুরি হয়ে যাওয়া টাকাগুলো খুঁজে পায়। একদিন জেরোনিকা ক্যাসপারকে কিছু প্রশ্ন করে, কিন্তু ক্যাসপার স্বীকার হতে চাইছিল না সেই আসল খুনি। একটু পর গাদ্দাজ এসে ক্যাসপারকে মারতে থাকে আর বলে, তুমি এত চালাক আমি ভাবতে পারিনি। তুমি এক এক করে 6 জনকে হত্যা করে এখন বাড়ি ফিরে যেতে চাইছো, কিন্তু আমি তো এটা হতে দেব না। ক্যাসপারকে গাদ্দাজ মারতে মারতে বলে, আমার কাছে সমস্ত প্রমাণ আছে, দেখি তুমি জেল থেকে কিভাবে বের হও। আমি তোমাকে এমনভাবে ফাঁসিয়ে দেব, দেখবে তুমি জেল থেকে বের হতে পুরো জীবন পার হয়ে যাবে। ক্যাসপার বলে, তুমি কিছুই করতে পারবে না। গাদ্দাজ ক্যাসপারের গলায় বন্দুক ঠেকিয়ে বলে, অপরাধ করে আবার বাঁচার চেষ্টা, দেখি তোমাকে কিভাবে আইন রক্ষা করে। একটু পর গাদ্দাজ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আসলে ক্যাসপার কথা থেকে বন্দুক পেয়ে সেই ব্যাংকের মহিলাদের খুন করল, সেটা গাদ্দাজ জানতে চায়। এই জন্য গাদ্দাজ সেই মিলিটারি ক্যাম্পে চলে আসে। একটু পর গাদ্দাজ মেজরের সাথে কথা বলে সেই সোলজারের সাথে দেখা করতে যায়। সেই দুর্ঘটনার দিন আসলে কোন সোলজারটি পাহারাদারি করেছিল। গাদ্দাজ সেই সোলজারের সাথে কথা বলে, তবে সোলজারটি গাদ্দাজকে দেখে কাঁদতে থাকে। গাদ্দাজ বলে, ভয় পেও না, সেই দিন আসলে কি হয়েছে খুলে বলো, তোমার মেজর তোমার কোনো কিছুই করবে না। এই কথা শুনে সোলজারটি বলে, আসলে ওই দিন রাতে পাহারা দেওয়ার সময় আমার বন্দুকটি হারিয়ে গিয়েছিল। যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার কাছে বন্দুকটি ছিল না। গাদ্দাজ বলে, তুমি রিপোর্ট লেখনি? সোলজারটি বলে, আমি রিপোর্ট লিখিনি, কারণ আমি বন্দুকটি ফিরে পেয়েছি। তবে বন্দুকটি আমি অনেকবার খুঁজেছি, কখন আর কোথায় বন্দুকটি পেয়েছে সেটা জানতে চাইলে সোলজারটি বলে, আমি রাত 12টার আগে বন্দুকটি পেয়েছি। তবে আমি এমন জায়গায় বন্দুকটি পেয়েছি যেটা দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। টাওয়ারের নিচে জঙ্গলের কাছে বন্দুকটি আমি খুঁজে পেয়েছি, তবে বন্দুকটির কিছুগুলি গায়েব ছিল। আমি এই ব্যাপারটি জানালে আমাকে জব থেকে বের করে দিত, এই জন্যই আমি এই ব্যাপারটি কাউকে বলিনি। কিন্তু এটা বুঝতে পারছি না বন্দুকটি সেখানে গেল কিভাবে। একটু পর সেই বন্দুকটি নিয়ে আসা হয়। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও সেই ব্যাংকের ঘটনা দেখানো হয়। আসলে ব্যাংক থেকে তারা যতটুকু টাকা চুরি করতে পেরেছিল সেই টাকা দিয়ে তাদের অনায়াসে জীবন পার হয়ে যাবে। তবে ব্যাংক থেকে বেরোনোর সময় হঠাৎ বার্তোস ক্যাসপার বলে ডাক দেয়। এই মহিলাগুলো এই নামটা শুনে চমকে ওঠে, কারণ 3 জন মহিলা ক্যাসপারকে ভালো করে জানে। ক্যাসপারের আর কিছুই করার ছিল না। ক্যাসপার যেই মুখোশটা পরে আছে এটা পরে আর কি লাভ। ক্যাসপার মুখোশটি খুলে ফেলে। ক্যাসপার এখন না চাইতেও এই মহিলাদেরকে মারতে হবে। এক এক করে গুলি করে
দুইজন মহিলাকে ক্যাসপার মেরে ফেলে। তৃতীয় জনকে মারতে গিয়ে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছিল। কোনো উপায় না পেয়ে প্লাস্টিক দিয়ে দম বন্ধ করে সেই মহিলাকে মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হয়ে আবারও বর্তমানে চলে আসে। ক্যাসপার নিজের জীবন বাঁচানোর জন্য পালানোর প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে আর্মি টিম ক্যাসপারকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, কারণ যেই বন্দুকটি ক্যাসপার ব্যাংকে ইউজ করেছিল সেই গুলিগুলো এই বন্দুকেরই ছিল। আর ক্যাসপার ঘটনার দিন আর্মি ক্যাম্পে দুইবার গিয়েছিল। বাইরের অন্য কেউ সেই দিন রাতে আর্মি ক্যাম্পে যায়নি। এদিকে সমস্ত আর্মি টিম সেই জায়গায় এসে উপস্থিত হয়। আসলে ক্যাসপার তার বোনের সাথে দেখা করার জন্য সেই বাড়িতে এসেছে। গাদ্দাজ ভালো করেই জানে ক্যাসপার তার বোনের সাথে দেখা করার জন্য ঠিকই আসবে। গাদ্দাজ ভিতরে গিয়ে দেখে ক্যাসপার তার বোনের সাথে সময় পার করছে। গাদ্দাজ বলে, ক্যাসপার, আমি তোমার জন্য এসেছি, বাইরে অনেকেই অপেক্ষায় আছে। ক্যাসপারের বোন এভা জানতো তার দাদা একজন খুনি, কিন্তু তবুও এভা নিজের দাদার উপর কোনো ঘৃণাবোধ হচ্ছে না। শেষবারের মতো এভা ক্যাসপারকে জড়িয়ে ধরে। বাইরে এসে ক্যাসপার দেখে অনেক আর্মি সৈনিক বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ক্যাসপার পিছন থেকে কোনো কিছু বের করতে চাইলে সাথে সাথে তার উপর গুলিবর্ষণ করতে থাকে। ক্যাসপার গুলির আঘাতে মাটিতে শুয়ে পড়ে। এভাবেই নিস্তেজ হয় তিনজন খুনির শেষ পরিণতি। কিছুদিন পর সমস্ত মানুষ শান্ত হয়ে পড়ে। আবারও ব্যাংকটি পুনরায় আগের মতো চলতে থাকে। আর এখানেই সমাপ্তি হয় এই মুভির গল্প।